সালটা ছিল 2010। বিহারের বৈশালীতে মুস্তাক আর শাবানার ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর শাবানার বোন শাবা ওই বাড়িতে মাঝে মাঝেই আসতো এবং এই মাঝে মাঝে আসার দরুনই মুস্তাকের ভাই মুমতাজের সাথে তার চোখে চোখ লাগে এবং একটা সময় প্রেম হয়ে যায়। যেহেতু শাবা ওই পরিবারে আসতো, মুমতাজ ওখানেই থাকতো, তো প্রেম তো হওয়ারই ছিল, তো প্রেমটা হয়ে যায়। তারা লুকিয়ে লুকিয়ে প্রেম করতে থাকে, ফ্যামিলিকে জানায় না। কিন্তু হঠাৎই একদিন তারা ডিসাইড করে এবার ফ্যামিলিকে তারা জানাবে। ফ্যামিলিকে জানানো হয়। দুই ফ্যামিলি এই সম্পর্কটা মানতে অবাধ্য হয়। তারা বলে আমরা তো আত্মীয়তার বন্ধনে অলরেডি বেঁধে গেছি এবং এক ফ্যামিলিতে একই বাড়ির দুই মেয়ে যাবে, এটা কেমন একটা দেখায়। তার থেকে বেটার টু বি তোমরা আলাদা আলাদা জায়গায় বিয়ে করো। কিন্তু শাবা আর মুমতাজ তারা একে অপরকে এতটাই ভালোবেসেছে যে তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। তো 2011-র শেষের দিকে তারা পালিয়ে যায় এবং যেই না পালিয়ে যায় সমাজে এই খবরটা রটে যায়। দুই ফ্যামিলির উপরেই প্রেশার আসে যে তোমরা একই ধর্মের দুটো মানুষ একে অপরকে ভালোবাসে, তোমাদের আত্মীয়তা আছে, বাড়ি ঘর ধর সমস্ত কিছু তোমরা চেনো, সেহেতু তোমাদের এই ভালোবাসার এগেনস্টে যাওয়ার মানেটা কি? তো ফ্যামিলি তাদেরকে আবার ডেকে পরিবার মিলে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় 2012 সালে। 2012 সালে শাবা আর মুমতাজের বিয়ে হয়ে গেলেও সেই সময় দুজনেই কিন্তু আনএমপ্লয়েড ছিল। মুমতাজ চেষ্টা করছিল সরকারি চাকরির, শাবাও চেষ্টা করছিল এবং 2014 সালে মুমতাজ একটা চাকরিও পেয়ে যায় গ্রাম পঞ্চায়েতে এবং সে সোজা বৈশালী থেকে সমস্ত কিছু পাত্তারি গুটিয়ে চলে যায় বিহারের মুজাফফরপুরে। এবং এই সেই মুজাফফরপুর যেখানকার লিচু পৃথিবী বিখ্যাত। যাই হোক, এইখানে সে কাজ করতে থাকে। এইদিকে বিয়ের পরেও শাবা কিন্তু পড়াশুনো কন্টিনিউ রাখে। কেন? তার চাকরি পেতে হবে, তার অনেক বড় বড় অ্যাম্বিশন আছে। সে ইউপিএসসির এক্সাম দেয়, সে বিহার পাবলিক সার্ভিসের এক্সাম দেয়, প্রিলিমিনারি এক্সামও সে পাশ করে যায়, কিন্তু ফাইনালে গিয়ে সে আর পারে না। সেহেতু তার মনের এই সুপ্ত বাসনাটা রয়েই গেছিল। কিন্তু এর মাঝেই সে দেখে যে তার হাজবেন্ড তাকে আর সময় দিচ্ছে না। তাদের অলরেডি তিনটে সন্তান হয়ে গেছে। তারিখটা চলে এসেছে 7 জুলাই 2025। সেই দিন সকালবেলা 4টে বাজে হঠাৎই কারেন্ট চলে যায়। গরমে শাবার ঘুম ভেঙে যায়। শাবা ভাবে যে আর না ঘুমিয়ে ঘরের যত কাজ কাম আছে সেইগুলো আমি কমপ্লিট করি, তাহলে দুপুরবেলা একটু ঘুমানো যাবে। সে নিচে নেমে আসে এবং নিচে নেমে আসতেই দেখে নিচের রুমে তার হাজবেন্ড বিছানার উপর উল্টো হয়ে পড়ে আছে, সাইডে অনেক রক্ত। এইটা দেখে সে ভয় পেয়ে যায়। সে চিৎকার করতে থাকে এবং চিৎকার করতে করতেই মুমতাজের দাদা মুস্তাককে ফোন করে। মুস্তাক পুরো ব্যাপারটা শুনে প্রতিবেশীদের ফোন করে এবং সবাই মিলে পুলিশকে ফোন করে। পুলিশ খানিকক্ষণের মধ্যেই ওখানে চলে আসে। পুলিশের সাথে এসেছিল ডগ স্কোয়াড। পুলিশ যখন পুরো বাড়িটা চেক করে তখন তারা দেখতে পায় যে ছাদের যে জানলা আর দরজা আছে সেটার তালা ভাঙা হয়েছে, জানলার যে তার ছিল সেটাও কাটা হয়েছে। তো পুলিশ বুঝতে পারে চোর ডাকাত যেই এসেছিল কিনা সে এইখান থেকেই এন্ট্রি নিয়েছিল। ঘরের মধ্যে সমস্ত কিছু ছড়ানো ছিটানো ছিল। এখন শাবাকে বলা হয় যে ঘর থেকে কি কি চুরি গেছে, তখন শাবা কিছুই বলতে পারছে না। তার হাজবেন্ডের সবেই মৃত্যু হয়েছে। খানিকক্ষণ পর সে একটু থিতু হয়ে ঘরটা চেক করে এবং চেক করে বলে 9 লাখ টাকার জুয়েলারি চুরি হয়েছে, এছাড়াও আরও অনেক দামি দামি জিনিসপত্র চুরি হয়েছে। এইটা শুনে পুলিশ এবার ডগ স্কোয়াডকে কাজে লাগায়। ডগ স্কোয়াড প্রথমে ওই ঘরের মধ্যেই সমস্ত কিছু শুকিয়ে বেড়ায়। দেন হঠাৎই ঘর থেকে বেরিয়ে নিয়ারেস্ট একটা রেল লাইনের পাশে গিয়ে কিছু একটা করে, দেন আবার চলে আসে। ডগ স্কোয়াড এই ক্ষেত্রে পুলিশকে তেমন কোনো হেল্প করতে পারেনি। এবার ফরেন্সিক সায়েন্টিস্টদের ডাকা হয়। তারা পুরো বাড়ি চেক করে বলে যে সামনের যে ফ্রন্ট দরজা আছে সেটা একদম অক্ষত আছে, ওখান থেকে কেউ আসেনি। যারা এসেছে তারা ছাদের দরজা এবং জানলার ওখান থেকে তার কেটেই এসেছে। তো সেই ক্ষেত্রে পুলিশের সন্দেহ কিন্তু শাবার উপর আর থাকে না এবং পরিবারও শাবার উপর সেইভাবে সন্দেহ করছিল না।
পুলিশ এবার প্রতিবেশীদের কোশ্চেনিং করা শুরু করে এবং সেই কোশ্চেনিংয়ে পুলিশের কাছে একটা ইম্পর্টেন্ট তথ্য আসে। সেটা হচ্ছে যে এই সাবা এবং মুমতাজের মধ্যে মাঝে মাঝেই লড়াই হতো, আর যখন মুমতাজ কাজের জন্য বাইরে থাকতো তখন এক পুরুষ এই বাড়িতে আসতো। এবার সাবাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমার বাড়িতে কোনো পুরুষ আসতো কি, তখন সে বলে যে না, ওটা প্রতিবেশীরা ওরকম কনস্পিরেসি করে আমার নামে লাগিয়ে দিচ্ছে, আমি শুধু আমার হাজব্যান্ডকেই ভালোবাসি। এইবার যখন ময়না তদন্তের জন্য মুমতাজকে পাঠানো হয়, ময়না তদন্তের রিপোর্ট খুব ভয়ঙ্কর আসে। মুমতাজকে দম বন্ধ করে প্রথমে মারা হয়, তারপর তার গলায় 3-3বার ছুরি চালানো হয়। ছুরিটা বিছানার পাশেই পড়েছিল এবং সেই ছুরিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না। তো মোস্ট প্রবাবলি যে খুনি ছিল সে ক্রাইমের ব্যাপারে ভালো করেই জানতো, এই কারণে সে হয়তো গ্লাভস ইউজ করেছিল। তারপর মুমতাজের দুটো চোখ পর্যন্ত তুলে নেওয়া হয়েছিল, খুব নৃশংসভাবে খুন করা হয়েছিল মুমতাজকে। এবার মুমতাজের কি কোনো শত্রু ছিল? সবাই বলে যে মুমতাজের কোনো শত্রুতা নেই। এবার পুলিশ যখন তদন্ত করে তারা বাড়ি থেকে বেরিয়ে যাবে, দ্যাট দ্য মোমেন্ট দেখে বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তো তারা সেটার হার্ড ডিস্ক খুঁজতে থাকে এবং এই হার্ড ডিস্ক খুঁজতে গিয়ে তারা দেখে হার্ড ডিস্ক নেই। তখন পুলিশ বুঝতে পারে যে ক্রাইম করেছে বা যারা এসেছিল তারা বুঝতে পেরেছে যে সিসিটিভির মাধ্যমে তাদেরকে আইডেন্টিফাই করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে তারা হার্ড ডিস্কটাও নিয়ে চলে গেছে। পুলিশের কাছে এখন অনলি অপশান আছে সাবার কাছ থেকে কোনো কথা বার করা, আর দ্বিতীয়ত আশেপাশে যত সিসিটিভি ক্যামেরা আছে সেটা ভালো করে চেক করা। তো পুলিশ আশেপাশে যত সিসিটিভি ক্যামেরা ছিল সেগুলো এক এক করে চেক করতে থাকে এবং সেটা চেক করতে গিয়ে তারা দেখে রাত্রেবেলা ওই 12টা থেকে 2টোর মাঝে একটা কালো রঙের স্করপিও গাড়ি বারবার ওই এরিয়াতে চক্কর দিয়েছে। এবার রাত্রেবেলা সিসিটিভি ক্যামেরা অবশ্যই সেই ফুটেজ থেকে সেই গাড়ির নাম্বারটা ভালো করে পাওয়া যাচ্ছে না। এবার পুলিশ এখানে এসে একটা ডেড এন্ডে পড়ে। তারা সাবাকে আবারও জিজ্ঞাসাবাদ করে। সাবা এবার আগের বারের যে স্টেটমেন্ট ছিল সেটা চেঞ্জ করে একটা নতুন স্টেটমেন্ট দেয়। সেখানে সে বলে যে অ্যাকচুয়ালি রাত্রেবেলা কারেন্ট চলে গেছিল, সেই সময় গরমে আমার ঘুমটা ভেঙে গেলে আমি যখন নিচে আসি তখন দেখি নিচের ঘরে আমার হাজবেন্ড মুমতাজের সাথে 3-4 জন ধস্তাধস্তি করছে। আমি দেখে যেই না চিৎকার করতে যাব তাদের মধ্যে একজন এসে আমার গলায় ছুরি ধরে এবং বলে যে তুমি চুপ থাকো, না হলে তোমাকে কিন্তু মেরে ফেলবো। তারা লুটপাট করে, তাকে ভয় দেখিয়ে তারা ছাদের দরজা থেকে আবার বেরিয়ে যায়। তারপরে আমি প্রতিবেশীদের ডাকি, কিন্তু এই কথাতে টাইমিংয়ের অনেক পার্থক্য আসছে। একদিকে সাবা বলছে যে রাত্রেবেলা 1টা-1:30, ওইদিকে সে সকাল 4টের সময় মুমতাজের দাদা মুস্তাককে ফোন করে। তো এই যে ডিফারেন্সটা কেন আসছে, তো পুলিশ বুঝতে পারে যে ডাল মে কুছ কালা হয়। সঙ্গে সঙ্গে তারা সাবাকে একটু কঠিনভাবে কোশ্চেনিং করতে থাকে এবং সেই কোশ্চেনিংয়ে হঠাৎই আউট অফ নোওয়্যার সাবা অ্যাকসেপ্ট করে নেয় যে সেই তার হাজব্যান্ড মুমতাজকে খুন করেছে। কিন্তু কেন, কি করে খুন করেছে, তার সাথে কে ছিল, তার কি কোনো সিক্রেট প্রেমিকা ছিল? মুমতাজ চাকরি পাওয়ার পর মুজাফফরপুরে আসে। সে মসজিদের পাশে একটা বাড়িও বানায়, সেখানে তারা থাকতে শুরু করে। কিন্তু প্রথম থেকেই সাবার একটা কমপ্লেন ছিল যে তার হাজব্যান্ড তার ফ্যামিলিকে কোনো টাইম দেয় না, সবসময় কাজে ব্যস্ত থাকে। এরপর থেকেই না সাবার মনে একটা সন্দেহ হতে থাকে যে তার হাজব্যান্ডের সাথে অন্য কারোর কোনো অ্যাফেয়ার আছে কিনা। তাজ মাঝে মাঝেই ফোনে খুব সিক্রেটলি কথা বলতো। সে কখনো ছাদে চলে যেত, কখনো দোতলায় চলে যেত। তার কাছে ফোন আসলে সে সাবার সামনে তেমন কোনো কথাই বলতো না। এই জিনিসটাতে সাবার সন্দেহ বাড়ায়। সাবা যখন মুমতাজকে জিজ্ঞাসা করে তখন মুমতাজ বলে যে তুমি বেকার বেকার আমাকে সন্দেহ করছো, আমি কাজের জন্য ফোন করি, এই সমস্ত কিছু করি। সাবা ভাবে যে না, এইভাবে হবে না। সে তার হাজবেন্ডের ফোনে একটা সিক্রেট অ্যাপ লাগিয়ে দেয়, তার মাধ্যমে ট্র্যাক করতে থাকে, কিন্তু তাতেও তেমন কোনো লাভ হয় না। এরপর সাবা ভাবে যে শুধুমাত্র হাজবেন্ডের পিছনে থেকে লাভ নেই। মুমতাজ এই সময়ের মাঝে একটা জিনিস লক্ষ্য করে যে তার ওয়াইফ সাবা সেও কারোর সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছে।
কার সাথে কথা বলছে। মুমতাজ যখন জিজ্ঞাসা করে তখন সাবা বলে যে তোমার জেনে লাভ নেই, তুমি তোমার কাজে কাম রাখো। এই জিনিসটা শুনে মুমতাজ খুব রেগে যায়। সে তার সন্তানদেরকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আমি বাড়ি না থাকলে কেউ কি এখানে আসে? তার সন্তানরা বলে যে হ্যাঁ, একটা আঙ্কেল কিন্তু মাঝে মাঝে এখানে আসে। এবার মুমতাজের খুব সন্দেহ বেড়ে যায়। এইদিকে সাবা তো অলরেডি মুমতাজকে সন্দেহ করছিল, মানে এক পক্ষ অপর পক্ষকে সন্দেহ করা শুরু করেছে। মুমতাজ ভাবে বাড়িতে কেউ আসছে কিনা সেইটা জানার সবথেকে পারফেক্ট উপায় হচ্ছে বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো। সে সিসিটিভি ক্যামেরা বসায় এবং সেই সিসিটিভি ক্যামেরার উপর সে 24 ঘন্টা নজর রাখত। নজর রেখে দেখতে পায় যে তার অবর্তমানে বাড়িতে তো কেউই আসেনি। এইবার হয়তো এটাও হতে পারে সাবা তার প্রেমিকাকে বলে দিয়েছে যে আমার হাজব্যান্ড একটা সিসিটিভি ক্যামেরা বসিয়েছে, তো তুমি বাড়িতে আসবে না। সাবা কি বাড়ি থেকে বেরোয় সেই ব্যাপারেও মুমতাজ সন্দিহান ছিল। তো এইরকমভাবে চলতে থাকে সম্পর্কের টানাপোড়েন। একদিন একটা ডায়েরি এই মুমতাজ পায়। এই ডায়েরিতে একটা লেখা দেখতে পায় যেটা লিখেছিল সাবা, যে আমি হেরে যাব, কিন্তু হারার আগে যে লড়াইটা দেব সেটা সবার মনে থাকবে। এবার এইটা নিয়ে না মুমতাজ খুব একটা কিছু ভাবেনি। পুলিশ সাবার যে ফোন আছে সেটা বাজেয়াপ্ত করে যখন চেক করে তার গুগল হিস্ট্রি, তখন জানতে পারে সাবা অনেক দিন ধরেই সার্চ করছিল করে একটা মানুষকে মেরে প্রমাণগুলো লুকানো যায়। সাবাকে যখন জিজ্ঞাসা করা হয় হার্ড ডিস্কটা কোথায়, তোমার হাজব্যান্ডের দুটো ফোন কোথায়, তখন সে বলে বাড়ির পাশেই যে বড় জঙ্গল মতন এরিয়া আছে সেখানে আমি ছাদের উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি। সাবাকে বলা হয় যে সেই দিনের পুরো ক্রাইমটা বর্ণনা করা। সে বলে যে সেই দিন 7ই জুলাই ছিল। আমার হাজব্যান্ড মুমতাজ বাইরে থেকে এসেই ফোনে কথা বলতে শুরু করে। আমি তাকে জিজ্ঞাসা করি তুমি কার সাথে কথা বলছো? সে ইগনোর করে। আমি খুব রেগে যাই। তারপর আমার হাজব্যান্ড ড্রিঙ্ক করে চুপচাপ ঘুমিয়ে পড়ে। আমিও উপরে সন্তানদেরকে নিয়ে ঘুমিয়ে পড়ি। একটু পরে কারেন্ট চলে যায়, আমার ঘুম ভেঙে যায়, আমার মধ্যে একটা অস্বস্তি হতে থাকে। তো আমি একটা রুমাল নিই, নিয়ে আমি আমার হাজব্যান্ডের ঘরে যাই। তারপর একটা বালিশ চাপা দিয়ে মুমতাজকে মারি। যখন সে অর্ধমৃত তখন তার গলায় ছুরি চালিয়ে দিই। তারপর আমার তার উপর এমনই রাগ ছিল, এমনই সন্দেহ ছিল যে আমি তার চোখগুলো পর্যন্ত তুলে নিই। তারপর ছুরিটা ওখানে রাখি। অলরেডি আমি কয়েকদিন আগে ছাদের যে দরজা আছে এবং জানলা আছে তার শিকগুলো কেটে রেখেছিলাম, যাতে পুলিশ আমাকে সন্দেহ না করতে পারে। এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে সিসিটিভির হার্ড ডিস্ক, আমার হাজব্যান্ডের ফোন আমি সমস্ত জঙ্গলে ফেলে দিই। পুলিশ উদ্ধার করে। এবার এই জায়গাতে প্রতিবেশী এবং আত্মীয়রা বলে যে সাবা এই জিনিসটা একা করেনি, তাকে কেউ করিয়েছে বা হেল্প করেছে। সেই স্করপিওতে কে এসেছিল? এইখানে পুলিশ এখনো জানতে পারেনি সেই স্করপিওতে সেই রাতে কে এসেছিল। সাবার কি সত্যি সত্যি কোনো প্রেমিক ছিল? ফোন ডিটেল বা অন্য কিছুতেই জানা যায়নি। উল্টো দিকে হার্ড ডিস্কেও কিছু দেখা যায়নি। মুমতাজের কি কোনো প্রেম ছিল? সাবার কি সন্দেহ রাইট ছিল? না, এখানে আমার যতদূর মনে হয় মুমতাজ হয়তো কাজের সূত্রেই কোনো সিক্রেট কথোপকথন করত। হতে পারে সে কোথা থেকে ঘুষ নিচ্ছে, সেটা হয়তো সে তার ওয়াইফকে জানাবে না, এই কারণে সিক্রেটলি কথা বলতো। এইটা দেখে না বুঝে সাবা হয়তো সন্দেহ করেছে। উল্টো দিকে সাবা যখন দেখেছে তার হাজব্যান্ড অ্যাফেয়ার করছে বা ভাবছে অ্যাফেয়ার করছে, তখন তাকে জেলাস ফিল করানোর জন্য সেও হয়তো নাটক করেছে। সন্তানদেরকে যখন মুমতাজ জিজ্ঞাসা করে সন্তানরা হয়তো ভুল বলেছে। অ্যাকচুয়ালি এই বাড়িতে মুমতাজের ভাইও থাকতো এবং ঘটনার রাতে কিন্তু সাবা তাকে একটা আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে হতে পারে সন্তানরা মিস্টেক করেছে। এখানে কোনো এক্সট্রা প্রেমিক এবং প্রেমিকার কোনো প্রমাণই পাওয়া যায়নি। তো সেই ক্ষেত্রে এটা মনে হয় এই সাবা করেছিল শুধুমাত্র তার কেরিয়ারের জন্য এবং হাজব্যান্ডকে জেলাস করার জন্য। সে একটা সময় ভেবেই নিয়েছিল সে তার হাজব্যান্ডকে মারবে, কেন তার অ্যাফেয়ার আছে, এবং হাজব্যান্ডকে মারার পর পুলিশকে সে যখন ধোকা দিয়ে পুরো ক্রাইম থেকে বেঁচে যাবে, সে স্টাডি করে একটা সরকারি এক্সাম ক্লিয়ার করে অফিসার হবে। তারপর সে তার 3 সন্তানকে নিয়ে সুখে থাকবে। কিন্তু সুখে থাকতে ভূতে কি লয়?
এরকম একটা কথা আছে না? তো এই মুমতাজ আর সাবার সেটাই হয়েছে। প্রেমের বিয়ে, জাস্ট দুপক্ষের সন্দেহে এইভাবে একটা খুনে রূপান্তরিত হলো। তো আপাতত এই সাবা জেলে আছে, 3 সন্তান তারা মুমতাজের ফ্যামিলির সাথে আছে। তো এই ঘটনায় যদি কোনো নেক্সট আপডেট থাকে সেটা আমি আপনাদের অবশ্যই জানাবো। আজকের যে সেকেন্ড ঘটনা আছে সেটা একটা বাইক অ্যাক্সিডেন্ট নিয়ে। নিতিন দিল্লিতে কাজ করে, যখন কাজ থেকে ফিরছে তার অনেক রাত হয়ে গেছে, ওই 12টা কি 12:30 বাজে। অন্যান্য দিন এরকম হয় না, সে অনেক আগেই বাড়ি চলে যায়। রাস্তায় তার হঠাৎই একটা জায়গায় বাইকটা স্লিপ করে অ্যান্ড তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সে পড়ে যায়, তার বেশ কিছু চোটাঘাত লাগে। সে উঠে বসে তার মাকে ফোন করে, তার বাবাকে ফোন করে এবং তার 6 মাসের প্রেগনেন্ট ওয়াইফকে ফোন করে। কেউ ফোনটা রিসিভ করে না। এইটা দেখে নিতিনের মনে একটা ভয় লাগতে থাকে। এক তো আমার অ্যাক্সিডেন্ট হলো, তারপর কেউ ফোন ধরছে না, এতবার ফোন করলাম। সে সঙ্গে সঙ্গে তার কাকাকে ফোন করে, তার কাকাকে পুরো ব্যাপারটা বললে তার কাকা 2 ছেলেকে পাঠিয়ে দেয় এই নিতিনকে উদ্ধার করতে। আর এইদিকে নিতিনের যে প্রতিবেশী আসে তাকে নিতিনের কাকা ফোন করে বলে যে দেখো তো ফোন কেন ধরছে না। নিতিনের প্রতিবেশী রবীন্দ্র সে সোজা নিতিনের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখে দরজা বন্ধ। সে একটু ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। সে একটু অবাক হয়ে যায় যে এত রাতে দরজাটা খোলা কেন। সে ভিতরে এন্ট্রি নেয় এবং এন্ট্রি নিয়েই দেখে যে নিতিনের বাবা মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে আর ঘরে ঢুকে না, সে সঙ্গে সঙ্গে নিতিনের কাকাকে ফোন করে। এবার নিতিনের কাকা এইটা শুনে সে ওখানে চলে আসে। এসে যখন ঘরের মধ্যে ঢোকে দেখে যে তার দাদা মাটিতে পড়ে আছে। তারপর ওই বাড়িতে তার বৌদি এবং বৌমা তারা কোথায়? দোতলায় গেলে তাদেরও বডি পাওয়া যায় রক্তাক্ত অবস্থায়। পুলিশকে ফোন করা হয়। এইদিকে পুলিশ এই বাড়িতে এসেছে। নিতিন এইসব ব্যাপারে কিচ্ছু জানে না। নিতিন তার কাকার 2 ছেলের সাথে হসপিটালে যায়, কিন্তু হসপিটালে যখন যাচ্ছে সে তখন সে হঠাৎই বলে যে না আমি বাড়িতে যাব। কাকার ছেলেরা দেখে যে চোট খুব একটা বেশি নেই, ক্ষেত্রে তারা নিতিনকে সোজা নিয়ে যায় বাড়িতে। বাড়িতে নিয়ে গিয়ে যখন নিতিন দেখে বাড়িতে পুলিশ পৌঁছে গেছে তখন সে ভাবে কি হয়েছে। সে দেখে পুলিশ 3টে বডি, তার মা বাবা এবং 6 মাসের প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে সোজা ময়নাতদন্তের জন্য আসছে। নিতিন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। তার ময়নাতদন্তের রিপোর্ট দেখে পুলিশ এবং গোটা ফ্যামিলি অবাক হয়ে যায়। নিতিনের বাবাকে নিয়ার অ্যাবাউট 14 বার আঘাত করা হয়েছিল, নিতিনের মাকে 18 বার আঘাত করা হয়েছিল এবং নিতিনের 6 মাসের প্রেগনেন্ট ওয়াইফকে 42 বার আঘাত করা হয়েছিল। এই রকম নৃশংসভাবে খুন কি করে হতে পারে? পুলিশ ভাবে নিশ্চয়ই লুটপাট হয়েছে, কিন্তু বাড়ির প্রত্যেকটা জিনিস একদম ইনট্যাক্ট আছে। ইভেন মহিলাদের কানে গলায় যেসব জুয়েলারি ছিল সেগুলো ইনট্যাক্ট আছে। তো সেই ক্ষেত্রে খুনের অ্যাঙ্গেলটা সরিয়ে দেওয়া হয়। এই ফ্যামিলির কি কোনো শত্রু ছিল? না, সেরকমও কিছু পুলিশ জানতে পারেনি। পুলিশ এবার এদের ব্যাকগ্রাউন্ড দেখতে থাকে। নিতিন একটা প্রাইভেট সেক্টরে জব করে, তার বাবা অ্যাম্বাসিতে চাকরি করে, নিতিনের 6 মাসের প্রেগনেন্ট ওয়াইফ টিচার এবং নিতিনের মা হচ্ছে হাউস মেকার। তো সেই ক্ষেত্রে এমন কেন হলো? এবার সবার কল ডিটেল রেকর্ড চেক করা হয়। কল ডিটেল রেকর্ড চেক করে দেখা যায় যে নিতিন সেই রাতে এক প্রতিবেশীকে 32 বার ফোন করেছিল। কিন্তু কেন এই ফোন? নিতিনের গায়ে যেসব আঘাতগুলো ছিল সেই আঘাতের কিছু আঘাত ছিল তো বাইক থেকে পড়ে গিয়ে হয়েছে, সেগুলো খুব একটা গুরুতর ছিল না, কিন্তু কয়েকটা আঘাত ছিল যেগুলো বেশ গুরুতর এবং যেই আঘাতগুলোর সাথে তার মা বাবার শরীরের আঘাতও কিছুটা ম্যাচ করে যায়। পুলিশ নিতিনের কল ডিটেল রেকর্ডে আরও একটা জিনিস দেখতে পায় যে অ্যাক্সিডেন্টের রাতে সে তার মা বাবা ওয়াইফকে ফোন করেনি, সে সোজা ফোন করেছে তার কাকাকে। তারপর নিতিনের যে শালা আছে সেও একটা স্টেটমেন্ট দেয়। সেখানে সে বলে যে আমি 10টার সময় আমার জামাইবাবুকে ফোন করেছিলাম, সে তখন বলে যে আমি বাড়িতেই আছি। তো সেই ক্ষেত্রে কথার হেরফের তো দেখা যাচ্ছে। নিতিন একটু সুস্থ হলে পুলিশ তাকে তদন্ত করে এবং সেই তদন্তে অ্যাকসেপ্ট করে সে তার পুরো পরিবারকে শেষ করেছে। কিন্তু কেন?
এই কেন জানতে গেলে জানতে হবে যে নিতিন 2008-এ যে ঘটনাটা ঘটিয়েছিল তার আগে 2007-এ সে পূজার সাথে লাভ ম্যারেজ করে। কিন্তু এই লাভ ম্যারেজের আগে থেকেই নিতিনের এক প্রতিবেশীর সাথে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সে তাকে বিয়ে করতে পারবে না। কেন? তার বয়স 18-র নিচে ছিল এবং তার নাম হচ্ছে রাগিনী। রাগিনীকেই সে সেই রাতে 31 বার ফোন করে। একদিকে বিয়ের আগে রাগিনীর সাথে তার প্রেম চলছে, উল্টো দিকে এই প্রেম চলাকালীনই নিতিন কিন্তু তার ওয়াইফ পূজার সাথে মিট করে, তার সাথে প্রেম করে, তার ব্যাপারে পরিবারকে বলে এবং বিয়েও হয়। বিয়ের পর তার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে যায় এবং প্রেগনেন্ট হওয়ার পর তার ওয়াইফ পূজা জানতে পারে যে নিতিনের আগে একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা সে বিয়ের পরেও কন্টিনিউ করছে। এই নিয়ে তাদের মধ্যে খুব ঝামেলা হতে থাকে। নিতিনের ওয়াইফ পূজা এটা তার শ্বশুর শাশুড়িকে বলে। শ্বশুর শাশুড়ি নিতিনকে সাপোর্ট করেনি, তারা তাদের বৌমাকেই সাপোর্ট করে, নিতিনকে ওখান থেকে সরে আসতে বলে। 2008-এর সেই খুনের রাতে নিতিনের সাথে তার ওয়াইফ পূজার খুব ঝামেলা হচ্ছিল। নিতিন খুব রেগে যায়, রান্নাঘর থেকে ছুরি বার করে সে তার ওয়াইফকে 42 বার আঘাত করে এবং সেই আঘাতের চিৎকার শুনে তার মা উপরে উঠে আসলে আটকাতে গেলে তার মাকেও সে 18 বার মারে এবং এই সমস্ত কিছু শুনে নিচ থেকে যখন তার বাবা উঠে আসে তাকেও নিতিন নিয়ার অ্যাবাউট 14 বার মারে। তিনজনকে মারার পর সে প্ল্যান করে কি করা যেতে পারে। এর মধ্যে তার শালার ফোন চলে আসে, সে বলে আমি বাড়িতেই আসি এবং একটু পরে সে দরজাটা কোনো মতে একটু হালকা করে লক করে বাইক নিয়ে বেরিয়ে যায়। সে নাটক করতে থাকে যে সে জব থেকে ফিরছিল, তার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট আসলে হয়নি। প্রতি সময় নিতিনের কাকা পুলিশকে বলে যে এই নিতিনকে আমার দাদা আর বৌদি অ্যাডপ্ট করেছিল। অ্যাকচুয়ালি তাদের বাচ্চা হচ্ছিল না, তারা কোনো একটা কারণে হসপিটালে গেছিলো। সেই সময় আবর্জনা থেকে এই নিতিনকে কিছু স্বাস্থ্যকর্মী উদ্ধার করে নিয়ে আসে এবং সেখানেই আমার দাদা বৌদি তাকে দেখে বলে যে আমরা অ্যাডপ্ট করব। তো তারা অ্যাডপ্ট করে নেয় নিতিনকে। এই ব্যাপারে কাউকে জানানো হয়নি, ফ্যামিলির মাত্র 2-3 জন জানতো। যদিও পরে দাদা বৌদির আরও 2টো সন্তান হয়, সেই সন্তানদের থেকে এই নিতিনকে দাদা বৌদি অনেক বেশি ভালোবাসতো, নিজেদের কাছে রাখতো। বাকি 2 ছেলেকে তো তারা অনেক দূরে কাজে বাজে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু নিতিন তাকে চোখের আড়াল করতো না। আর শেষে সেই নিতিনই তার এই এত ভালো মা বাবাকে হত্যা করলো। কোর্টে এই কেসটা ওঠে এবং এই কেসে সাক্ষী হিসেবে রাগিনীও আসে। রাগিনীর ব্যাপারে সবাই যখন এই জিনিসটা জানতে পারে, রাগিনীর দিনের দিন বিয়ে হয়ে যায়। তো যাই হোক, রাগিনী এসে বলে আমার সাথে সম্পর্ক তো ছিল, কিন্তু পরবর্তী সময় তার বিয়ে হয়ে গেলে আমি সম্পর্ক ভেঙে দিই। কিন্তু নিতিন আমার সাথে কথা বলার জন্য জোরাজুরি করতো এবং নিতিন এই কাজটা শুধুমাত্র করেছিল এই কারণে, যেহেতু রাগিনীর বয়স 18+ হয়ে গেছিল, তার ওয়াইফ মা বাবা সরে গেলে সে রাগিনীকে আবার বিয়ে করতে পারবে। তো এই ক্ষেত্রে কোর্টে যখন কেসটা চলে 2012 সালে জাজমেন্ট আসে। লোয়ার কোর্ট থেকে নিতিনকে ফাঁসির সাজা শোনানো হয়। 2012-তেই নিতিন হাইকোর্টে যায়। হাইকোর্টে তার সাজা ফাঁসি থেকে কমিয়ে আজীবন কারাবাস করে দেওয়া হয়। তো বর্তমানে এই নিতিন 2025 সালে এসেও জেলে আছে। এবং এই ছিল আজকের 2টো ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুখে থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।